এসএসসিতে এবার পাশের হার 83.04, জিপিএ 5 1,82,129 জন, বিশ্বমানের শিক্ষার তাগিদ প্রধানমন্ত্রীর। অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। বাইরের কারো উপর নির্ভর না করার দাবি মির্জা ফখরুলের। পদ্মা এক্সিমের পর এবার সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত বিডিবিএল, আমানত ও চাকরি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবারের এসএসসি ও সমমানের পাশ করেছে 16,72,163 জন। পাশের হার 83.04%। সকালে এই ফলাফলের সার সংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, তাই শিক্ষা খাতের ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখছে সরকার। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় 20,13,597 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে 16,72,163 জন। পাশের হারে সবচেয়ে এগিয়ে যশোর বোর্ডে 92.33, এরপর রাজশাহী 89.26, বরিশালে 89.13, ময়মনসিংহে 85.0, ঢাকায় পাশের হার 83.92, চট্টগ্রামে 82.80, কুমিল্লায় 79.23, দিনাজপুরে 78.43 এবং সিলেটে 73.35, আর দাখিলে 79.66 এবং কারিগরি বোর্ডে 81.38 শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ 5 1,82,129 জন। ছেলেদের পাশের হার 81.57, মেয়েদের 84.47। গণভবনে 2024 সালের 11টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী। এরপর একে একে বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন। এ সময় ডিজিটাল মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন সরকার প্রধান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। আজকে আমাদের 76% মতো আমাদের সাক্ষরতার হার বেড়ে গেছে। এটা আমি মনে করি মাত্র এই 15 বছরের মধ্যে এটা একটা বিরাট অর্জন। সেই সাথে সাথে আমাদের শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। এমনকি বিশেষ করে আমাদের নারী শিক্ষার ক্ষেত্রে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে, পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী। সেটা খুব ভালো কথা, কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষায় শৃঙ্খলার পাশাপাশি শিক্ষার্থীদের আগ্রহ ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য। পাশাপাশি বিশ্ব পরিমণ্ডলের সাথে টিকে থাকার উপযোগী শিক্ষার উপর জোর দেন। শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ। আমরা বিনিয়োগ করি। আজকে এই 15 বছরে আমরা এটুকু বলতে পারি যে আমাদের যেমন সাক্ষরতা হারও বেড়েছে, আর মেয়েদের সংখ্যাও বেড়েছে, কারিগরি শিক্ষা হার বেড়েছে। এটাই সবচেয়ে বড় কথা। কারণ আমি 96 সালে এসে দেখেছিলাম বিজ্ঞানে কোনো ছেলে মেয়ে পড়াশোনাই করতো না বলতে গেলে, এবং কারিগরি না, বেশিরভাগই সাধারণ সাবজেক্ট এবং কমার্সের দিকে ছিল। কারণ বিজ্ঞান বিভাগে কোনো ছাত্রছাত্রী নাই, এটা তো হতে পারে না। এদিকে সচিবালয়ে ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, ফল ইতিবাচক হওয়ার ক্ষেত্রে সবার সহযোগিতা ভূমিকা রেখেছে। শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীর ইতিবাচক আন্তঃসম্পর্ক, শিক্ষকদের প্রযুক্তি নির্ভর পাঠদান, অভিভাবকদের ক্রমবর্ধমান সচেতনতা ও সহযোগিতা এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কর্মসংস্থানটাকে মাথায় রেখে কর্মসংশ্লিষ্ট শিক্ষা এবং কর্মমুখী শিক্ষাটাকে আমরা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহিত করতে চাই, কারণ সাধারণ শিক্ষার দ্বার সবসময় উন্মুক্ত থাকবে। শিক্ষায় সমভাবে অংশগ্রহণ দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলেও মনে করেন শিক্ষামন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ইউরোপের দেশগুলোতে বাংলাদেশি পণ্য রপ্তানির জন্য ইতালির জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিকে বাংলাদেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে অভ্যন্তরীণ বাজারের বাইরেও দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে ব্যবসার অবারিত সুযোগ রয়েছে। সকালে গণভবনে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ইতালি সহ ইউরোপের দেশগুলোতে অবৈধ অভিবাসীদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো দেশে যেন কেউ অবৈধ
অবৈধভাবে প্রবেশ করতে না পারে সেজন্য সরকার সর্বাত্মক উদ্যোগ নিচ্ছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার সময় বাংলাদেশি সহ বহু মানুষের মৃত্যুকে দুঃখজনক বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ইতালিতে বৈধভাবে বাংলাদেশি জনবল নেয়ার আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বাংলাদেশ অ্যাপোস্টোলিক নুনসিও অব দ্য হোলি সির আর্চবিশপ কেভিন এস র্যান্ডাল। এ সময় প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তাকে স্বাগত জানায়, তবে এর অপব্যবহার রোধে সুরক্ষায় ব্যবস্থা নিচ্ছে। শতভাগ পাশের পাশাপাশি 99.66% জিপিএ 5 পেয়ে এবারও দেশ সেরা ফলাফল নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস NKM এর। নেচে গিয়ে এই সাফল্য উদযাপন করেছে শিক্ষার্থীরা। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় সেরা ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট। ফলাফল ঘোষণার পর এমন বাঁধভাঙা আনন্দ উচ্ছ্বাস নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীদের। এবছর স্কুলটি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় 295 জনের মধ্যে শতভাগ পাস সহ জিপিএ 5 পেয়েছে 294 জন। এটি দেশ সেরা ফলাফল। আমাদের শিক্ষক যারা আছে তারা আমাদের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমার মনে হয় শুধু আমরা আমাদের কারণে না, আমাদের শিক্ষক, আমাদের অভিভাবক সবার কারণে আমরা আজকে এটা অর্জন করতে পেরেছি। আমার এই রেজাল্টের পিছনে আমার বাবা মা যেমন ছিল অবদান, তেমন আমার টিচাররাও ছিল। আমার মেয়ে যে ভালো রেজাল্ট করেছে এই জন্য আমি আসলে খুবই আনন্দিত। এটা আসলে আমি আবেগাপ্লুত হয়ে পড়ছি যে আমার প্রথম সন্তান এই ভালো রেজাল্ট করেছে। আমার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে। এতে স্কুল এবং ছেলে দুইজনের সার্বিক সহযোগিতায় এই রেজাল্ট আসছে। ধারাবাহিক সাফল্যে সন্তুষ্ট স্কুল কর্তৃপক্ষ। দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে বিশেষ নজরদারি সহ একদল তরুণ শিক্ষকের সার্বক্ষণিক তদারকির মাধ্যমে প্রতি বছর ভালো ফলাফল অর্জন করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। দুর্বল বা অবহেলিত পিছিয়ে পড়া শিক্ষার্থী ট্রেস করি, ওদের চিহ্নিত করে ক্লাসের বাইরে সকাল এবং বিকেলে আলাদা রিকভারি ক্লাসের ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে হোম ভিজিট করা। পাশাপাশি যে সকল শিক্ষার্থীর যে বিষয়ে সমস্যা সেগুলো মার্কিং করে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি সমাধান করা হয় এবং প্রতি 15 জন শিক্ষার্থীর জন্য আমাদের একজন করে নিবেদিত প্রাণ গাইড টিচার রয়েছে, যে গাইড টিচার সার্বক্ষণিক তাদেরকে মনিটরিং করেন। এই বিজয় আমার একা বিজয় নয়, এই বিজয় শুধু স্কুলের বিজয় নয়, এই বিজয় আজকে সমস্ত অভিভাবকদের বিজয়, সমস্ত শিক্ষার্থীদের এই বিজয়, আপমর নরসিংদীবাসীর এই বিজয়, আশেপাশের জেলাবাসীর এই বিজয়, সমগ্র বাংলাদেশবাসীর। আমি এটাকে নরসিংদীবাসীকে উৎসর্গ করছি। 2008 সালে প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে প্রতিষ্ঠানটি। গত বছর শতভাগ পাসের পাশাপাশি 97.12% জিপিএ 5 পেয়েছিল প্রতিষ্ঠানটি থেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নতুন কোনো নিষেধাজ্ঞা নিয়ে নয়, সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশে আসছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। অথচ মার্কিন প্রতিনিধি আসার খবরেই চাঙ্গা হয়ে উঠেছে বিএনপি। দলটির নেতারা অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। জিয়াউল হক সবুজের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রবিবার বিকেলে সংবাদ সম্মেলন ডাকেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুরুতে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি। পরে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সংবাদ সম্মেলন মানেই অসত্যকে সত্য প্রচারের অবিরাম মিথ্যাচার। মির্জা ফখরুল অনর্গল অসত্য বলতে পারেন, এটা বিএনপির নেতাদের প্রাথমিক ও মৌলিক চরিত্র। কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে পরিষ্কার করে ফখরুল সাহেব এটা বলবেন কি? বাংলাদেশের জনগণই রাষ্ট্র পরিচালনা করছে, অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা তো বিএনপির আদর্শিক চরিত্র। বিএনপির সময় অদৃশ্য অপশক্তি, বিকল্প পাওয়ার সেন্টার, হাওয়া ভবন সরকার পরিচালনা করত। ওবায়দুল কাদের বলেন, বিএনপির সময় সরকারের হাতে কুক্ষিগত ছিল নির্বাচন ব্যবস্থা। সেই নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ করেছে সরকার। নির্বাচনে জয়ের নিশ্চয়তা না পেলে বিএনপি কোনো নির্বাচনে আসবে না, এমন মন্তব্য তার। আমরা বিএনপির হাসি খুশি ভাব দেখলাম,
হঠাৎ চাঙ্গা হয়ে গেছে। সামনে তো আর কিছু নেই। ডোনাল্ড লু এসে আবার নিষেধাজ্ঞা নিয়ে এসে সরকারকে হটাবার কোনো অভিসন্ধি আছে কিনা সেটা বিএনপি ভালো জানে। না, আমরা এসব চিন্তাও করি না। আমাদের সাথে তাদের আলোচনা হবে। আমেরিকার সাথে আমাদের যে সম্পর্ক, প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, সেটার ফলো আপটা করার জন্য আসছেন। দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি নেতারা অবাধে মুখের বিষ ছড়াতে পারছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংকট উতরে যাওয়ার ভুল ধারণায় ভুগছে সরকার। 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে সংকট আরও গভীর হয়েছে। তা অনুধাবন না করলে সরকারের ভবিষ্যৎ সুখকর হবে না। মেগা লুটপাট সহ দুর্নীতি অবিচারে সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতেই দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় একতরফা শুনানিতে সাজা দেওয়ার তীব্র নিন্দা করা হয়েছে স্থায়ী কমিটির সভায়। বলা হয়, আদালতকে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানানো হয়। মির্জা ফখরুল বলেন, একটি সুবিধাভোগী গোষ্ঠীর মাধ্যমে দুর্নীতি লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে সরকার। প্রত্যেকটা এমপি মন্ত্রীর বাড়ি সম্পদ আপনার দেশের বাইরে রয়েছে, তাদের তো কোনো স্টেক নেই এখানে, এই দেশে তাদের কোনো স্টেকই নেই, যার ফলে দেশ বলে ডোন্ট কেয়ার। কিন্তু তাদের যে বক্তব্য, তাদের যে দাম্ভিকতা, এটা বহু আগেই কিন্তু আমরা শুরু হয়েছে। এমনভাবে কথা বলেন ওনারা, যেখানে ওনারা ছাড়া এই দেশে আর কেউ নাই। আসলে তো এখন তারা নাই, বিকজ দেয়ার ইজ নোবডি এলস আদার দেন দেম। তো এটাই তো আমরা প্রমাণিত হচ্ছে যে যেটা ব্যর্থ রাষ্ট্র ইতিমধ্যে হয়ে গেছে। কখন একটা রাষ্ট্র ব্যর্থ হয়? যখন সে তার অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ভেঙে ফেলে, যখন তার রাজনৈতিক স্ট্রাকচারটাকে ভেঙে ফেলে, সামাজিক কাঠামো ভেঙে যায়, যখন কোথাও জবাবদিহিতা থাকে না, তখন একটা রাষ্ট্র ব্যর্থ স্টেজে পরিণত হয়। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর ঘিরে চাঙা বিএনপি। সন্ত্রাস নৈরাজ্য করতে এলে চরম শিক্ষা দিতে বিএনপি নেতাদের বুড়িগঙ্গার পচা পানি খাওয়ানো হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি মির্জা ফখরুল। রাজনীতি নেতাদের ব্যক্তিগত একটা ব্যাপার আছে না, তার রুচি, তার কালচার, তার লেখাপড়া, তার শিক্ষাগত যোগ্যতা, তারপরেই তো তার আপনার এই কথাবার্তা আমরা যখন বলি সেটা প্রকাশ পায়। তো তার স্টেটমেন্টটি স্পিক করবে, বলবে যে সে কি ধরনের বক্তব্য রাখছে। আমি তো কোনো মতেই এখানে কোনো কমেন্ট করবো না। বাট একটা কথা আমি যেটা বলতে চাই, যে উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস। সংকট থেকে তার উপরে উঠে গেছেন, সংকট আরও গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে, সরকারের সংকট আরও গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সেই নিরসন চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। এদিকে সকালে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটির সদস্যদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, জনগণ জানে প্রতিবেশী ভারতের উপর ভর করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। বিএনপির শক্তি জনগণ আর সরকারের শক্তি ভারত। আপনারা বলেছেন যে বাইরের কেউ থাকুক না থাকুক, কেউ সমর্থন দিক না দিক, অত্যন্ত দৃঢ়ভাবে পার্শ্ববর্তী দেশ ভারত আপনাদের সাথে ছিল। এটা একাধিকবার আপনারা বলেছেন এবং অত্যন্ত গর্বের সাথে বলেছেন। আপনারা যদি সত্যিকার অর্থে জবাবদিহিমূলক জনগণের ভোটে নির্বাচিত সরকার হতেন, তাহলে আজকে চারিদিক থেকে বাংলাদেশের অবস্থা যে ধসে যাচ্ছে, এটা যে দৃশ্যমান হচ্ছে, এটি হতো না। বিশ্ব মা দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান রুহুল কবির রিজভী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।
একীভূত হতে পদ্মা এক্সিম ব্যাংকের পর এবার সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তি সই হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক BDBL এর। প্রাথমিক প্রক্রিয়া শেষ হতে সর্বোচ্চ 6 মাস লাগতে পারে জানিয়েছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। BDBL এর চেয়ারম্যান বলেছেন, সোনালী ব্যাংকের সাথে না হলে ভবিষ্যতে তাদেরকে অন্য কোনো ব্যাংকের সঙ্গে জোর করে মার্জ করা হতো। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। খেলাপি ঋণের ভারে ধুঁকছে দেশের বেশিরভাগ ব্যাংক। এসব ব্যাংকগুলোকে বাঁচাতে একীভূতকরণের পথে আপাতত সমাধান খোঁজার অংশ হিসেবে সোনালী ও BDBL ব্যাংকের মধ্যে চুক্তি সই হয়। রবিবার সকালে চুক্তি হয় গভর্নর আব্দুর রব তালুকদারের সভাপতিত্বে দুই ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এই একীভূতকরণে BDBL ব্যাংকের গ্রাহকদের আতঙ্কিত হবার কিছু নেই। এখন বাংলাদেশ ব্যাংক যেটি করবে সেটি হচ্ছে একটি অডিট ফার্ম নিয়োগ দেবে এবং অডিট ফার্ম দুটি ব্যাংকেরই কিন্তু অ্যাসেট লায়াবিলিটিস আলাদাভাবে ভ্যালুয়েশন করবে। অ্যান্ড ইট মে টেক অ্যানাদার 3 to 6 months টাইম। এবং তারপরে আরও কিছু ফর্মালিটিস আছে, সেটি কমপ্লিট হওয়ার পরে দুটি ব্যাংকের কমপ্লিট মার্জার হবে। তবে এই মার্জারের ফলে BDBL এর এমপ্লয়ি বা গ্রাহকদের কোনো রকম শঙ্কায় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। সোনালী ব্যাংকের সাথে মার্জ হবার বিকল্প ছিল না বলে জানান BDBL এর চেয়ারম্যান। আমরা যেগুলো বিবেচনা করেছি যে আমি যদি এখন মার্জ না হই তাহলে কিন্তু ফোর্সড মার্জারে আমাকে যেতে হবে এই আর্লি নেক্সট ইয়ার। প্রাইভেট ব্যাংক যেরকম গ্যারান্টি দিচ্ছে যে আমি আগামী 1 বছরে এত হাজার কোটি টাকা আনবো, আমি সেই গ্যারান্টি দিতে পারছি না। কারণ আমার ব্রাঞ্চের সংখ্যা আপনি জানেন কম, মাত্র 50টা। কাজে সেখানে আমার আমানত নেয়ার কাজে আমি যে সময় নেব সেই সময়ে কতদিন নেব? আমি চাইলে কি বাংলাদেশ ব্যাংক আমাকে 5 বছর সময় দেবে? এখন তো BDBL একা কাজ করবে না, দুটো ব্যাংক একসাথে কাজ করবে। কাজে BDBL এর যে খামতিগুলো ছিল সেগুলোকে আমরা শুধরে নিতে পারবো। কাজে এই দুটো মিলিয়ে আমি মনে করি যে আমরা খুব ভালো একটা অবস্থায় যেতে পারবো। মার্জের পর BDBL এর কর্মকর্তা কর্মচারীরা চাকরিচ্যুত হবেন না, কেন্দ্রীয় ব্যাংকের এমন নিশ্চয়তার কথা জানিয়েছেন BDBL চেয়ারম্যান। এমপ্লয়িজদের দিক থেকে যে কনসার্ন ছিল যে তারা চাকরি হারাবে কিনা, তাদের ইন্টারেস্টগুলো এটা হবে কিনা, তা আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য ম্যানেজমেন্ট অফ সোনালী ব্যাংক। শুধু যে তারা আমাকে আশ্বস্ত করেছে তা না, স্বয়ং গভর্নর বলেছে। ঝুঁকিতে থাকা দুর্বল ব্যাংকগুলোকে অপেক্ষাকৃত সবল ব্যাংকের সাথে একীভূত করার উদ্যোগ নিতে বাংলাদেশ ব্যাংকে আরও আগে থেকেই পরামর্শ দিয়ে আসছিল IMF। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে দলের পরীক্ষা নিরীক্ষাটা ঠিকঠাক মতো হয়েছে দাবি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। 5 ম্যাচের T20 সিরিজটা ভালো হয়েছে মনে করেন তিনি, তবে শেষ ম্যাচটা হারাটা হতাশার। জয়ের জন্য জিম্বাবুয়েকে কৃতিত্ব দিয়েছেন শান্ত। আমার মনে হয় যে খুব ভালো একটা সিরিজ গিয়েছে, সিরিজ জিতলে অবশ্যই কনফিডেন্স বাড়ে। তৃতীয় জায়গায় যেটা বলবো যে আমরা যে এক্সপেরিমেন্টগুলো করেছিলাম যে জিনিসগুলো আমাদের দেখার প্রয়োজন ছিল, যে আমরা ক্লোজ ম্যাচ জিতেছি, টপ অর্ডাররা একটা ম্যাচে খুব ভালো স্টার্ট দিয়েছে, আজকের ম্যাচ যদি দেখেন মিডল অর্ডারে একটু ব্যাটিং করার সুযোগ পেয়েছে। সো এরকম বেশ কিছু জায়গা আছে। রিশাদ পুরা সিরিজটাতে আমার মনে হয় খুব ভালো বোলিং করেছে। সো এরকম যদি চিন্তা করা যায় অবশ্যই অনেক পজিটিভ দিক আছে, এবং আমরা যে জিনিসগুলো আশা করেছিলাম অলমোস্ট আমরা ওই জিনিসগুলোর কাছাকাছি যেতে পেরেছি। শুরুটা আমাদের ভালো হয়নি, তারপরে যেভাবে কামব্যাক করেছে আমার মনে হয় আমরা খুব ভালো ক্যারেক্টার শো করেছি। যে রানটা করেছিলাম এই উইকেটের জন্য এটা এনাফ ছিল, বাট আমরা আজকে বোলিংটা ভালো করিনি, পাশাপাশি ফিল্ডিংয়েও একটু সফট ছিলাম কিছু কিছু জায়গায়। সো জিনিসগুলো হলে দেখা যেত যে ম্যাচটা আমরা জিততে পারতাম। পাশাপাশি যেটা বলতে চাই, রাজা এবং যে ব্যাটসম্যানটা রান করলো, দুটা ব্যাটসম্যানই খুব দারুণ ব্যাটিং করেছে, কোনো সুযোগই দেয়নি। সো ক্রেডিট তাদের দিতেই হবে। সংবাদ শেষ করব BRB কেবলের শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এসএসসিতে এবার পাশের হার 83.04, GPA 5 1,82,129 জন, বিশ্বমানের শিক্ষার তাগিদ প্রধানমন্ত্রীর। অদৃশ্য শক্তির মানসিক ট্রমায় ভুগছে বিএনপি বলেছেন ওবায়দুল কাদের। বাইরের কারো উপর নির্ভর না করার দাবি মির্জা ফখরুলের। পদ্মা এক্সিমের পর এবার সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত BDBL, আমানত ও চাকরি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় নিউজ 20। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।